প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। পিছনে দুটো বাংলা প্রথম পত্রের ক্লাস আমি নিয়েছি তোমাদের। আজকে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস তোমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য বেশি গুরুত্বপূর্ণ। তোমরা দীর্ঘদিন পড়াশোনা থেকে অনেকটাই তোমরা বিমুখ। আশা করি তোমরা ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগবে। তোমরা যে যেখানে থাকো তোমরা অবশ্যই ক্লাসটা আমার ভিডিওর মাধ্যমে দেখবে। এখান থেকে যদি কিছু তোমরা শিক্ষা অর্জন করতে পারো তাহলে আমি আমাকে নিজেকে ধন্য মনে করব। প্রিয় অভিভাবকদেরকে আমি অনুরোধ করবো আপনারা ছেলেদেরকে অনলাইন ক্লাস মুখী করে এখান থেকে যতটুকুই সম্ভব অর্জন করাবেন, নিয়মিত ভাষায় লেখাবেন। সেই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করি। বাংলা দ্বিতীয় পত্রের একটি বিশেষ বিষয় হলো বাংলা ভাষা শব্দভাণ্ডার অনুসারে যে শব্দভাণ্ডারগুলো আছে সেই সম্পর্কে আলোচনা করি। আজকে বাংলা ভাষার ক্লাস হলো বাংলা ভাষার শব্দভাণ্ডার, যেটাকে আমরা উৎস অনুসারে আমরা ভাগ করে থাকি। বাংলা ভাষা সেই ব্রিটিশ শাসন থেকে না, বাংলাদেশ ছিল সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলা ছিল আমাদের। এই বাংলায় পুকুর ভরা মাছ, বল ভরা গরু, গোলা ভরা ধান, শরীর ভরা গয়না, হাসি খুশিতে বাংলা ছিল পরিপূর্ণ। এই বাংলা ছিল সোনার বাংলা। পৃথিবীর বুকে একটি স্বপ্নপুরী ছিল বাংলা। পৃথিবী একটি স্বর্গপুরী এই বাংলা ছিল। এই বাংলার কথা পৃথিবীতে রূপকথার গল্পের মতো আমরা যেমন দাদা দাদির কাছ থেকে আমরা যে রূপকথার গল্প শুনেছি, বিদেশিরাও এই বাংলাকে নিয়ে রূপকথার গল্প সাজাইছে। সেই ক্ষেত্রে তারা বাংলা এমন একটি দেশ ছিল যেখানে মানুষের কোনো অভাব ছিল না, কোনো মিথ্যা কী জিনিস তারা জানতো না, চুরি কী জিনিস জানতো না। তারা দিনে রাত্রে সর্বসময় তাদের ঘরের দরজা খোলা থাকতো, সব কিছু তাদের উদার ছিল। এমন বাংলাদেশ সমৃদ্ধ ছিল। পৃথিবীর বুকে সবচাইতে যদি পৃথিবীতে সমৃদ্ধশালী দেশ থাকে সেটা এই বাংলা নামে পরিচিত ছিল। তাই বিদেশিরা এই বাংলা নাম শুনে বাংলায় আসতে চাইতো, বাংলায় কেমন একটি ভূমি দেখতে চাইতো। আমরা সবাই জান্নাতে যেতে চাই, স্বর্গে যেতে চাই, আজকে ইউরোপ কান্ট্রিতে আমরা যেতে চাই। ঠিক তেমনি তারা এই বাংলায় ওই আদিকাল থেকে বাংলায় আসতে চাইত। কেন? বাংলায় কোনো অভাব কি জিনিস তারা স্বপ্নেও জানত না। তারা কোনো ভিনদেশি যদি তাদের রাস্তা দিয়ে যেত, অচেনা পথিক যেত, তাহলে তাকে ডাক দিয়ে দিতে বললো, ভাই আপনাকে খুব ক্লান্ত লাগছে, আপনি কোথায় যাবেন, একটু বসেন। যদি দূরের কথা শুনতো তাহলে আজকে আমার বাসায় থেকে যান। আপ্যায়নে পৃথিবীর সেরা এখনো বাংলাদেশ। সেই থেকে বিদেশিরা বিদেশে আসছে বিভিন্নভাবে, কেউ ব্যবসার উদ্দেশ্যে, কেউ রাজনৈতিক উদ্দেশ্যে, কেউ বিভিন্নভাবে তারা আসতে এদেশে এসে বিভিন্ন আমাদের সংস্কৃতির সাথে মিশে গেছে। মিশে যাওয়ার পরে তাদের ভাষা, তাদের সংস্কৃতি আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে। সেই তাদের ভাষায় প্রবেশ করার ভিতর দিয়ে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার যে সমৃদ্ধশালী, এখন যে শব্দ আমরা ব্যবহার করি ভাষার সাহিত্যে, কথায় আমরা যে ভাষাগুলো ব্যবহার করি, সেই ভাষাগুলো বিভিন্ন দিক থেকে এসছে। সেইগুলো হলো সেই ভাষাগুলোকে আমরা বা ব্যাকরণবিদরা, ব্যাকরণের পণ্ডিতরা যিনি আসছেন তারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম প্রকাশ করেছে, বহু ভাষাবিদ, তিনি সহ অন্যান্য ভাষাবিদরা এই শব্দ ভাগগুলোকে 5টি শ্রেণীতে বিভক্ত করেছেন। 5টি শ্রেণীতে কি কি খেয়াল করো। আবার বলছি যে ভাষাগুলো বাংলা ভাষায় বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়িক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন কারণে বিদেশিরা এদেশে আসছে, এসে তাদের শব্দগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে। সেই শব্দগুলোকে বলা হয় উৎস অনুসারে শব্দ। সেগুলো যদি আমরা উৎস খুঁজতে যাই তাহলে আমরা 5টি শ্রেণীতে তাদের বিভক্ত করতে পারি। কয়টি? 5টি শ্রেণীতে। কি কি? তৎসম, আবার বলছি তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। আবার শিক্ষার্থীবৃন্দরা আমি বলছি কি? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এখন তৎসম শব্দ কি? আসলে তৎসম, তার সমান। তোমরা হয়তো আগের থেকে জানো, তোমাদের অনেক আগের ক্লাসগুলোতে, নিয়মিত ক্লাসগুলোতে ব্যাকরণে আমি বারবার বলছি যে বাংলা ভাষাকে বলা হয় বা সংস্কৃতকে বাংলা ভাষার জননী বলা হয়। কি আমাদের বাংলা ভাষাকে কি বলা হয়? সংস্কৃতের জননী।
তাহলে অনেক বাংলা ভাষার শব্দ সংস্কৃত ভাষা থেকে এসছে, সংস্কৃত থেকে আসছে। যেহেতু সংস্কৃত এবং বাংলা ভাষা পাশাপাশি অবস্থান করছে এবং ধারণা করা হয় যে বাংলা ভাষার জন্মের আগে সংস্কৃত ভাষার জন্ম, তাই সেই সংস্কৃতকে বাংলা ভাষার জননী বলা হয়। সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় হুবহু অবিকল, কোনো ধরনের পরিবর্তন না হয়, বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং বাংলা ভাষায় আমরা ব্যবহার করি, আমরা কথায় বলি, লিখি, যেগুলো সাহিত্যে ব্যবহার করি সেগুলো হলো আমাদের, সেগুলোকে আমরা তৎসম শব্দ বলি। তার সমান, তৎ মানে তার, সম মানে সমান, কার সমান? সংস্কৃতির সমান। কোন শব্দগুলো দেখি আমরা, সামান্য আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই তৎসম শব্দ: চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, পাত্র, মনুষ্য, অগ্রহায়ণ, গৃহস্থ, রৌদ্র, ঘৃণা, শ্রাদ্ধ, গৃহিণী চ ইত্যাদি। আরো অনেক প্রচুর শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। তাহলে কি আমরা তৎসম শব্দ কিছুটা কি বুঝতে পারলাম? তাহলে আশা করি তৎসম সম্পর্কে তোমরা আমার এই ভিডিও দেখে বুঝতে পারবে। এরপরে 2 নম্বর কি? অর্ধ তৎসম। কি? অর্ধ তৎসম। অর্ধ তৎসম মানে কি? অর্ধ, আধা, কিছুটা পরিবর্তন হয়। অর্থাৎ লোক মুখে আমরা যখন একটি কথা বলার সময় কথাটা একটু এখান দোকানে গেলে একটু বিকৃত হয়ে যায়, একটু পরিবর্তন হয়, ভাষার পরিবর্তন হয়। সেই পরিবর্তন যেটুকু হয়েছে, একটু যে পরিবর্তন হয়ে সংস্কৃত ভাষা থেকে একটু পরিবর্তন হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেটা হলো অর্ধ তৎসম শব্দ। আবার বলছি, সংস্কৃত ভাষায় শব্দগুলো একটু কিঞ্চিত পরিবর্তন হয়, মুখে একটু বিকৃত হয়ে বাংলা ভাষায় যে আমরা শব্দগুলো ব্যবহার করি, অথবা সেটাকে আমরা উৎস যদি খুঁজি তাহলে একটু আগেই আমরা দেখব সেটা সংস্কৃতিতে আছে, সেই শব্দগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। তাহলে অর্ধ তৎসম শব্দগুলো কি আমরা দেখি, আমরা দেখতে পাই জ্যোৎস্না আমাদের সংস্কৃত শব্দ, একটু পরিবর্তন হয়েছে জ্যোৎস্না, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না থেকে জ্যোৎস্না। এই যে বলছিলাম শ্রাদ্ধ, শ্রাদ্ধ, এই যে শ্রাদ্ধ শব্দটা, এই শ্রাদ্ধ শব্দটা, এই শ্রাদ্ধ থেকে দেখো তাহলে বসয় রফল আকার দয়, এখানে স দিয়া আছে, ছয়কার বসন রয়াকার দয় শ্রাদ্ধ, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, শ্রাদ্ধ। এবার দেখো গৃহিণী, আমরা দেখি এই যে গৃহিণী শব্দটা আমাদের সংস্কৃত তৎসম শব্দ আছে সংস্কৃত ভাষায়। গৃহিণী, গৃহিণী থেকে গিন্নি, গৃহিণী থেকে গিন্নি। বৈষ্ণব, বৈষ্ণব থেকে বৈষ্ণব, বৈষ্ণব থেকে বৈষ্ণব। এই বৈষ্ণব শব্দটি অর্ধ তৎসম শব্দ। আমরা কুৎসিত, কুৎসিত থেকে কুৎসিত, দেখো আমি উচ্চারণ করছি কুৎসিত থেকে কুৎসিত, এটা হলো কুৎসিত শব্দটা হলো আমাদের অর্ধ তৎসম শব্দ। এটা অত্যন্ত সহজ, কঠিন না। একটু মনোযোগ দিয়ে তোমরা যদি ক্লাসটা দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবা, সহজভাবে বুঝতে পারবে কি যে তৎসম শব্দ মানে সংস্কৃত শব্দে যে শব্দটা আছে একটু হালকা একটু ভাষার উচ্চারণে একটু বিকৃত হয়ে সেটা উচ্চারণ হয়েছে, সে উচ্চারণ হয়ে গেল অর্ধ তৎসম শব্দ। তাহলে আশা করি অর্ধ তৎসম সম্পর্কে তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এরপরে 1 নম্বর গেল, 2 নম্বর গেল, 3 নম্বর। 3 নম্বরে কি? তদ্ভব, তদ্ভব, তৎ, দেখো তদ্ভব, তৎ যদি আমরা বলি তদ্ভব, তার থেকে উৎপত্তি, তার থেকে উৎপত্তি, তার মানে সংস্কৃত, তদ্ভব মানে সংস্কৃত থেকে উৎপত্তি। যদি আমরা আদি উৎস খুঁজতে যাই তাহলে দেখব যে বাংলা ভাষা যে শব্দটা ব্যবহার করি সেটা 2টা পোল্ট্রি, একটি পোল্ট্রি খেয়ে তারপরে পর্যায়ে আমাদের বাংলা ভাষায় আমরা ব্যবহার করি। কিরকম? সংস্কৃত ভাষা আছে, ওটাকে আগের যুগের প্রাকৃত ভাষায় ব্যবহার হতো, প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা আছে। আবার বলছি তদ্ভব অর্থ হলো তার থেকে উৎপত্তি, ওই থেকে সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো
আদি উৎস আমরা সংস্কৃত ভাষায় পাবো, কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে বা সংস্কৃত থেকে প্রাকৃত ভাষায়, আবার বলছি সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষায় এবং প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষায় স্থান আসছে প্রতীকে, যে পরিবর্তন হয়ে পরিবর্তিত হয়ে বিকৃত হয়, সেটি হলো আমাদের তদ্ভব শব্দ। তা তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়, তদ্ভবকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। তাহলে এখানে আমরা দেখি তদ্ভব শব্দ কিভাবে আসে। আমরা যদি থাকি যে সংস্কৃত আছে হস্ত, হস্ত শব্দটা সংস্কৃত ভাষা আছে, প্রাকৃত ভাষা আছে কি হন্ত, হন্ত, হন্ত থেকে হাত, তদ্ভব শব্দ হাত। তাহলে চর্মকার, চর্মকার শব্দ কি চম্মুয়ার প্রাকৃততে হয়েছে, প্রাকৃততে হয়েছে চম্মুয়ার। এই চম্মুয়ারটা বাংলা ভাষা তদ্ভবতে স্থান নিয়েছে চামা। আবার যদি দেখি চন্দ্র, এটা সংস্কৃত শব্দে আমরা তৎসম শব্দ ব্যবহার করি। এই চন্দ্র, চন্দ্র শব্দটা চন্দ্র থেকে প্রাকৃত আছে চন্দ্র, চন্দ্র, চন্দ্র থেকে চাঁদ, এই চাঁদ, এই চাঁদ শব্দটা আমাদের তদ্ভব শব্দ। এরপরে দেখি আমরা বধূ, আমরা এই বধূ দেখি প্রাকৃত শব্দতে বহু, এই বহু থেকে আমাদের তদ্ভবে আসছে বাংলা শব্দ আসছে বহু। তাহলে আমরা কি দেখলাম, সংস্কৃত থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে তদ্ভব, তদ্ভবকে বলা হয় খাঁটি বাংলা শব্দ। মনে রাখবা, খাঁটি বাংলা শব্দ হলো তদ্ভবকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। তা আমরা তদ্ভবে কি, আবার যদি উল্টা দিকে যাই, তদ্ভব থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে সংস্কৃত, তাহলে এই হাত, হাতের আদি উৎস হন্ত প্রাকৃততে, এখান থেকে হস্ত। আবার এই চামার, চামার থেকে চম্মুয়ার, চম্মুয়ার থেকে চর্মকার, সংস্কৃত শব্দ আমরা পাচ্ছি। তাহলে আমরা কি বুঝলাম, তদ্ভব শব্দ সম্পর্কে আমরা প্রাথমিক যে আমি যে বিষয়টি তোমরা বুঝলাম, আশা করি তদ্ভব সম্পর্কে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এরপরে আসি আমরা দেশি শব্দ। দেশি শব্দ কি, সেই আদিকাল থেকে বাংলা ভাষাভাষী, কি বলছি, আদিকাল থেকে বাংলাভাষী, বাংলা ভাষাভাষী কিছু শব্দ ব্যবহার করত, যার আদি উৎস খুঁজে পাওয়া যায় না, যে অন্য কোনো ভাষা থেকে আসছে, এটার কোনো উৎস ব্যাকরণবিদরা খুঁজে পাননি। বিভিন্ন বংশধর, বিভিন্ন গোত্র, বিভিন্ন সম্প্রদায় এই বাংলায় বসবাস করত, তারা আদিকাল থেকে এই শব্দ, কিছু কিছু শব্দ বাংলায় বা তারা নিজেরা ব্যবহার করত, সেই শব্দগুলোকে দেশি শব্দ বলা হয়। আবার বুঝে নিও যে বা আদিকাল থেকে বাংলা ভাষাভাষী বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়, এই বাংলায় বসবাসকারী সম্প্রদায়গুলো, সম্প্রদায়রা এই যে শব্দগুলো আদিকাল থেকে ব্যবহার করে আসছে, কিন্তু তার উৎস অন্য কোনো জায়গায় খুঁজে পাননি ব্যাকরণবিদরা। ব্যাকরণবিদরা তাদের আদি উৎস অন্য কোথাও খুঁজে পাননি, অন্য কোনো ভাষাতে পাননি, অন্য সংস্কৃততে পাননি, সংস্কৃত কিংবা প্রাকৃত বা কিংবা বিদেশি ভাষায় পাননি। সেই শব্দগুলোকে আমাদের দেশি শব্দ বলা হয়, সেই শব্দগুলোকে আমরা দেশি শব্দ বলি। তা দেশি শব্দ কি, দেশি শব্দগুলো আমরা দেখি, আমরা সহজভাবে দেখতে পাই। আমরা কুড়ি ব্যবহার করি, কুড়ি, কুড়ি মানে 20। আমরা 1, 2, 3, 4 করে সংখ্যা গণনা করি, কুড়ি মানে 20। 20টাকে কল ভাষা, কল ভাষাভাষী আদিকাল থেকে এই বাংলা বসবাস করত, তাদের ভাষা কল ভাষা হিসাবে, কিন্তু এটা হলো দেশি ভাষা। চুলা, এটা উনুন, এর প্রকৃত শব্দ হলো উনুন। এই চুলা শব্দ হলো মুন্ডারি ভাষা, এটা মুন্ডারি ভাষাভাষীরা বাংলার একটি বাংলা ভাষা, বাংলা ভাষা প্রয়োজন আদিকাল থেকে। পেট মানে উদর, আমরা পেট সবাই বুঝি উদর, যাকে যে এই উদর, এটা হলো তামিল ভাষা। তাহলে আমরা বলবো যে দেখো কোন ভাষা, মুন্ডারি ভাষা, তামিল ভাষা। তাহলে বাংলা কিন্তু ছোট ছিল না। তাহলে ঠিক বাংলা হচ্ছে এই ব্রিটিশ দেশ থেকে যাওয়ার পরে, ব্রিটিশ পাকিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ভারত দুটা রাষ্ট্র জন্মগ্রহণ এবং তারও আগে, ব্রিটিশরা আসার আগে, যেমন যে আমরা মায়ানমার বা বার্মা বলি, এটাও বাংলার অন্তর্ভুক্ত ছিল। কোনো সময় এই যে আসাম, মিজোরাম, ত্রিপুরা, যে মায়ানমার, এই সহ বাংলা কিন্তু, ঢাকা কিন্তু বাংলাদেশের রাজধানী ছিল 1906 সালে, 5 সালের পর 6 সালের দিক দিয়ে 11 সালে সেটা বঙ্গভঙ্গ রদের মাধ্যমে কিন্তু সেটা বাতিল হয়। এবং দেখো সেইটা কিন্তু পুরা বাংলা, এই যে বাংলা বলতে শুধু বাংলাদেশ না,
বাংলা ভাষাভাষী যে এলাকাগুলো বাংলা ভাষায় কথা বলে পুরাটাই কিন্তু বাংলা, আর এটা হলো বাংলাদেশ। তাই আমরা বলছি বাংলা ভাষার শব্দভাণ্ডার, বাংলাদেশের শব্দভাণ্ডার না, বাংলা ভাষা। তা বাংলা ভাষায় প্রায় এখন যে প্রায় ৩,৫০০ পৃথিবীতে প্রায় ৩,৫০০-এর উপরে ভাষা আছে, তার ভিতরে বাংলা ভাষার দিয়ে কিন্তু তারা স্থান দখল করেছে যে ভাষাভাষীর দিক দিয়া চতুর্থ। বাংলা ভাষার স্থান বর্তমানে কিন্তু চতুর্থ। খেয়াল রাখবা, সেই চতুর্থ ভাষার গুরুত্ব পৃথিবীতে কিন্তু কোনো অংশেই কম না। কেন বঙ্গবন্ধু সেই জাতিসংঘে তোমরা মনে রাখবা যে বাংলা ভাষায় কিন্তু তিনি নিজ ভাষায় তিনি বক্তৃতা দান করেছিলেন। তিনি বাংলা দিয়েছিলেন, বলছে না আমি বাঙালি, আমি বাংলায় বলবো, ইংরেজি আমার ভাষা না, আন্তর্জাতিক ভাষা হতে পারে, কিন্তু যেহেতু আমার ভাষা, আমি বাঙালি, বাংলাদেশের পক্ষ থেকে আসি, তাই আমি বাংলায় আমি জাতিসংঘে আমার ভাষা নামে ভাষণ দেব। তিনি দিয়েছিলেন, কিন্তু এটা কিন্তু আমাদের গর্বের বিষয়। সে থেকে কিন্তু পৃথিবী জুড়ে বাংলা ভাষার কিন্তু এই বিস্তার। বাঙালি কি, বাংলাদেশি কি, বাংলা ভাষা কি, সেটা সম্পর্কে কিন্তু পুরা পৃথিবী সেই দিন থেকেই কিন্তু আগ্রহ সহকারে বাংলা ভাষা জানতে শুরু করে দিয়েছে। তাই সেটা হলো আমাদের, দেখো এটা হলো দেশি শব্দ, দেশি শব্দের পরে এরপর আছে বিদেশি শব্দ। বিদেশি শব্দ কি, আমি একবার আগেই বলছিলাম, এই সুজলা শব্দটা বাংলায়, বিদেশিরা কিন্তু লোককাতুর দৃষ্টি নিয়ে, কেউ ব্যবসার জন্য, কেউ সংস্কৃতি প্রকাশের জন্য, কেউ ধর্ম প্রচারের জন্য এদেশে আসছে, এসে বসবাস শুরু করছে। বসবাস করা তাদের সংস্কৃতি, তাদের ভাষা, তাদের সভ্যতা কিছু আমাদের ভাষায় প্রবেশ করেছে। প্রবেশ করার কারণে সেই শব্দগুলো আমরা বাংলা ভাষায় এখন ব্যবহার করি, মুখেও বলি, সাহিত্যও লিখি। সেই ভাষাগুলো কিন্তু বিদেশি ভাষা, সেই ভাষাগুলো কিন্তু বিদেশি ভাষা। সেই বিদেশি ভাষার ভিতরে আছে হলো আরবি আছে, ফার্সি আছে, হিন্দি আছে, ইংরেজি আছে, তারপরে ওলন্দাজ আছে, ডাচ আছে, তারপরে আমাদের এছাড়া আছে চীনা ভাষা আছে, জাপানি ভাষা আছে। এই বিভিন্ন ধরনের ভাষাভাষীরা এদেশে আসছে, আসার পরে সেই ভাষাগুলো আমরা বাংলা ভাষায় ব্যবহার করি। যদিও এটা এখন বাংলা ভাষার শব্দ, কিন্তু এগুলো আদি উৎস হিসেবে খুঁজলে আমরা পাই না কোথায়, বিদেশি ভাষা। তাই না, বিদেশি ভাষা হিসেবে আমরা একে শ্রেণী বিভক্ত করেছেন আমাদের ভাষাবিদ। তাহলে কি প্রধান যে ভাষাগুলো সবচেয়ে বেশি আমাদের বাংলা ভাষায় প্রবেশ করছে বিদেশি ভাষা, সব সেটা হলো আরবি ভাষা। এরপরে দ্বিতীয় স্থানে আছে হলো ফার্সি এবং ইংরেজি। এই তিনটা সবচেয়ে বেশি বাংলা ভাষায় প্রবেশ করছে, কেননা ধর্মীয় সংক্রান্ত সংস্কৃতি দিক দিয়েও এই আরবি প্রভাব আমাদের বাংলা ভাষা আছে। এরপরে দেখো, মুঘল শাসকরা এদেশে শাসন করছে, তখন ফার্সি ভাষার প্রচলন ছিল। তাদের রাষ্ট্রীয় বা তারা অফিস আদালতের ভাষা ফার্সি ছিল, সেই ভাষাগুলো বাংলা ভাষা। এরপর ইংরেজরা আমাদের প্রায় 200 বছর শাসন করছে, এদের আমাদের স্বাধীনতার সুযোগ ছিনিয়ে নিয়ে তাদেরকে গোলামি জিনজির করিয়ে রাখছে। সেই তাদের ভাষাগুলো আমরা ইংরেজি ভাষা আমাদের প্রবেশ করেছে। এছাড়াও ওলন্দাজ, ডাচ যারা আছে, তারা বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্যের জন্য আসছে আমাদের দেশে, সেই ভাষাগুলো আমাদের প্রবেশ করছে। তাহলে আমরা দেখতে পাই যে সবচেয়ে বিদেশি ভাষা হলো আল্লাহ, ইবাদত, সালাত, ওযু, এগুলো আমরা আরবি ব্যবসা হিসেবে জানি। কি আল্লাহ, ইবাদত, সালাত, ওযু সব এরকম অনেক ভাষার হাজার হাজার ভাষা আছে যা আরবি ভাষা থেকে আমাদের ভাষায় এসেছে। এছাড়া আছে খোদা, নামাজ, রোজা, এগুলো ফার্সি ভাষার শব্দ। এরপরে আছে কি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, লাইব্রেরি, এছাড়া লাইব্রেরি, তারপরে আমাদের যে শব্দগুলো আমরা বলি সেগুলো হলো আমাদের কি, সেগুলো হলো আমাদের যে ইংরেজি ভাষায় আমরা সরাসরি বলি। চেয়ার, টেবিল, এগুলোর বাংলা শব্দ আমরা অনেকেই জানি না, অনেক উচ্চ শিক্ষাবিদরাও জানে না চেয়ারের বাংলা শব্দ কি, আবার টেবিলের বাংলা শব্দ কি আমরা জানি না, কিন্তু ওগুলো এখন আমরা বাংলায় লিখি চেয়ার, টেবিল, যেগুলো প্রকৃত শব্দ হলো যে আমাদের ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষা এসছে, এখন আমরা বাংলা ভাষা হিসেবে ব্যবহার করি। দেখ, যা বলছিলাম আমি যে আমরা 5টা শ্রেণীতে পেয়েছি তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এই বিদেশি শব্দগুলো অনেক প্রকারের, যেগুলো বিভিন্ন ভাষা থেকে যেগুলো আসছে সেগুলো বিদেশি, যেগুলো তোমাদের আমি বলেছি। এছাড়া আছে আমাদের গুজরাটি, এই খদ্দর হরতাল, গুজরাটি শব্দ আছে খদ্দর হরতাল,
পাঞ্জাবি আছে চাহিদা শি, তুর্কি শব্দ আছে চাকর চাকু দারোগা, দারোগা দারোগা, দারোগা। এরপরে আছে চীনা শব্দ চা চিনি, জাপানি শব্দ আছে রিক্সা হারিকেরি। তাহলে এছাড়া আছে মিশ্র শব্দ কি আমরা বিভিন্ন ভাষার শব্দ আমরা ব্যবহার করি দুটো মিলিয়ে, কি ইংরেজি ফার্সি, ফার্সি ইংরেজি, তার অথবা তৎসম তৎসম, তাহলে ফার্সি তৎসম, এরপরে ইংরেজি, এই বিষয়ে যে শব্দগুলি আমরা ব্যবহার করি সেগুলো হলো আমাদের মিশ্র শব্দ। মনে রাখা মিশ্র শব্দ একক কোনো ভাষা না, মিশ্র শব্দ একক কোনো উৎস অনুসারে একক কোনো ভাষা না, সেগুলো হলো দুটো ভাষা, দুটো বা দুই বা ততোধিক ভাষা সংমিশ্রণ হলো আমাদের মিশ্র ভাষা। কিরকম? রাজা ভাষা, রাজা বাদশাহ, রাজা শব্দ হলো তৎসম, বাদশাহ হলো ফার্সি। দেখো রাজা বাদশাহ একই শব্দ, একই জনকে বোঝায়, কিন্তু রাজা বাদশাহ কিন্তু আলাদা জিনিস না, একই জিনিস। যিনি রাজা তিনি বাদশাহ, রাজা বাদশাহ। এখন এই রাজা বাদশাহ হলো তৎসম ফার্সি মিশ্র শব্দ। আবার ডাক্তারখানা, ডাক্তারখানা বলতে আমরা আলাদা কিছু বুঝি না, একটা আমরা ইংরেজিতে যাকে আমরা ফার্মেসি বলতে বুঝি, সেই ডাক্তারখানা হলো ডাক্তার হলো ইংরেজি শব্দ, আর খানা হলো ফার্সি শব্দ। ডাক্তারখানা এই জাতীয় শব্দগুলোকে বলা হয় মিশ্র শব্দ। তার মিশ্র, আশা করি মিশ্র শব্দ তোমরা সহজেই চিনতে পারবে। এরপর আসে আমরা ইংরেজির কিছু পারিভাষিক শব্দ যেগুলো তোমরা উচ্চ ক্লাসে উচ্চ শ্রেণীতে একাদশ দ্বাদশ এবং অনার্স লেভেলে গেলে অথবা বিভিন্ন পরীক্ষার রিটেন ভাইবা এমসিকিউতে যে পরীক্ষাগুলো আসে সেটা হলো পারিভাষিক শব্দ। যেমন আমরা কিছু কিছু ইংরেজি শব্দ ব্যবহার করি, সেটার পারিভাষিক শব্দ বাংলা শব্দ আছে, কিন্তু আমরা ইংরেজি ব্যবহার করি। সেই পারিভাষিক শব্দটা কি? আমরা অম্লজান বলি, অম্লজান মানে অক্সিজেন, অম্লজান মানে অক্সিজেন, অক্সিজেনের পারিভাষিক শব্দ হলো এই অম্লজানের অক্সিজেন, অক্সিজেনের অম্লজান। উদ্যান, উদ্যান হলো হাইড্রোজেন, উদ্যান হলো হাইড্রোজেন। তারপরে ব্যবস্থাপক হলো ম্যানেজার। এরকম হাজারো শব্দ আমাদের পারিভাষিক শব্দ আছে বাংলা ভাষায়, আমরা ব্যবহার করে থাকি। তাহলে আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার ক্লাসটা অত্যন্ত সূক্ষ্মভাবে মনোযোগের সাথে তোমরা ভিডিওটা বারবার রিভিউ করে তোমরা দেখবা। আশা করি উপরের ক্লাসে তোমাদের আজকে যদি আমার এই ক্লাসটা তোমরা শেখো, মনোযোগ দিয়ে বা দেখো, তাহলে তোমাদের আর বাসায় বা উচ্চ শ্রেণীতে আর পড়ার প্রয়োজন হইব বলে আমার মনে হয় না। যে উৎস অনুসারে শব্দ জিনিস কি, কোথায় কিভাবে পাওয়া যাবে, কিভাবে চিনব। তাহলে তোমরা বাসায় বসে নিয়মিত পড়াশোনা করো। আবার বলছি নিয়মিত পড়াশোনা করো। যে গভর্নমেন্ট যদি আমাদের পরীক্ষা নেওয়ার যদি অর্ডার দেয় আমরা পরীক্ষা নেব, আর যদি তোমাদের অটো প্রমোশনের যদি অর্ডার দেয় সেটাও আমরা করব। কিন্তু শিক্ষা থেকে তোমরা যদি বঞ্চিত হয়েছে সময়গুলো আসো। আর তাহলে সেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রতি আমার আবার বিশেষ বিনীত অনুরোধ, শিক্ষা বিমুখ হয়েও না, পাঠ বিমুখ হয়েও না। তোমরা পাঠের প্রতি মনোযোগ করার জন্য নিয়মিত মাত্র আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা যতটুকু সময় পারো তুমি তোমার সময় থেকে পড়ার জন্য সময় আলাদা বের করে নেবে, পড়বে। এবং এই বিষয়গুলো তুমি ভালোভাবে লাইন বাই লাইন তোমার বোর্ড বইয়ের বাইরে কোনো প্রশ্ন হবে না। বোর্ড বইটা থেকে তুমি লাইন বাই লাইন এগুলো তুমি পড়বা, এগুলো দাগিবা, এবং এখান থেকে তুমি নিজের থেকে নিজে প্রশ্ন তৈরি করবা, নিজেকে প্রশ্ন করবা এবং নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবা। বইটা বন্ধ করে প্রশ্ন করবা, আবার উত্তর দেওয়ার চেষ্টা না পারলে আবার বইটা খুলে উত্তরটা তুমি দেখবা। এইভাবে তোমরা শেখার জন্য চেষ্টা করতে পারো। তা আমি বলবো শেখার জন্য অনলাইন ক্লাসগুলো থাকো, আর সেবার জন্য এখনই মোক্ষম সময়। আমি বারবার পিছনের ক্লাসগুলোতে বলেছি সেবার জন্য উপযুক্ত সময়। দরিদ্রকে মানুষকে সেবা করার জন্য এর চাইতে আর মনে হয় যেন সুবর্ণ সুযোগ আর আমরা হয়তো পাবো না। তাই তোমরা সেবার জন্য বেরিয়ে যাও, শিক্ষার জন্য আপাতত আমার অনলাইন ক্লাসে থাকো। সেই প্রত্যাশা রেখে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো, নিজেদেরকে নিজেরা সচেতন থাকো, বারবার হাত সাবান দিয়ে ধুয়ে নিজেরা জীবাণুমুক্ত থাকার চেষ্টা করো। ভালো থাকো, সুন্দর থাকো, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।